মেজর ডালিম বলছি, এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। মুজিব তো মারা যায় না, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানের ঘটাকালে। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত, বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যাকে নিয়ে গত ৫০ বছর অনেক কথা বলা হয়েছে। যিনি দীর্ঘদিন আড়ালে ছিলেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে এবার প্রকাশ্যে এলেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর বিক্রম। দীর্ঘ ২ ঘণ্টারও বেশি সময়ের এই টক শোতে কথা হয় তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে। টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ১৯৭৫ সালের ১৫ই আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা। তার চুম্বক অংশ তুলে ধরা হবে আজকের ভিডিওতে। জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনোভাবেই পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। সাথে থাকুন পুরো ভিডিওতে। সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেনের চ্যানেলে বিশেষ লাইভে উপস্থিত হন এক বিশেষ ব্যক্তি, যাকে সবাই মেজর ডালিম নামে চেনেন। হ্যাঁ, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর বিক্রম দীর্ঘদিন পর প্রকাশ্যে এলেন। আর এই লাইভে বাংলাদেশের ইতিহাসের রেকর্ড ৭,৫৪,০০০ মানুষ একসাথে ইউটিউবে জড়ো হয়েছিল তার কথা শোনার জন্য। লাইভে এসে মেজর ডালিম বলেন, শেখ মুজিবের জুলুমের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে মানুষ খোদার কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। তার আগে ইলিয়াস হোসাইন এক ফেসবুক স্ট্যাটাসে এই সাক্ষাৎকারের ইঙ্গিত দিয়েছিলেন। ইলিয়াস হোসাইন লিখেছিলেন, রোববার রাতে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি, সারা জীবন তার অপেক্ষায় ছিলাম। ইলিয়াসের বিশেষ লাইভে যুক্ত হয়ে মেজর ডালিম তার জীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে কথা বলেন। লাইভের শুরুতেই ইলিয়াস হোসেন মেজর ডালিমকে যুক্ত করে বলেন, আমাদের জাতির সূর্য সন্তান, তিনি জাতিকে ১৯৭৫ সালের সফলতার পথে নিয়ে গিয়েছিলেন। শুরুতে মেজর ডালিম বলেন, দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের আমি অভিনন্দন জানাই। সঙ্গে লাল ছালাম। বিপ্লব সমাজ বা যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া, সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরিভাবে অর্জিত হয়নি, তার জন্য আরও সময় প্রয়োজন। ২৪-এর গণঅভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, পুরোপুরি সফলতা অর্জন করার পর তাদের এমন একটি অবস্থানে থাকতে হবে যেখান থেকে তারা নীতি নির্ধারণ করতে পারবে। তাদের ইচ্ছা, চাহিদা ও প্রত্যাশার সঙ্গে জনগণের চাহিদার মিল রয়েছে, সেটা বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু তাদের। মেজর ডালিম বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে ৭১-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে, তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তি সংগ্রামের আগে শেখ মুজিবের চরিত্র ছিল এক। তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে অবদান রেখেছেন। পাকিস্তান আর্মি যখন ২৫ ও ২৬ মার্চ রাতে নিরীহ বাঙালিদের ওপর গণহত্যা চালায়, যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ প্রাণ হারালো কোনো কারণ ছাড়া, তারপর সেই অবস্থায় তথাকথিত নেতাদের কাউকে খুঁজে পাওয়া গেল না। তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন। মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন। তাদের সঙ্গে বন্দোবস্ত করে পরিবারের ভরণ পোষণ পাকিস্তান সেনাবাহিনীর হাতে তুলে দিয়ে পালিয়ে গেলেন। ডালিম বলেন, তখন দিশেহারা মানুষ বুঝতে পারছিল না তারা কি করবে, কোথায় যাবে, কিভাবে প্রাণ বাঁচাবে। সেই সময়ে চট্টগ্রাম থেকে ভেসে আসলো মেজর জিয়ার স্বাধীনতার ডাক। আমি তখন পাকিস্তান আর্মিতে। সেই ডাকে দেশের মানুষ একটা আলোক রশ্মি দেখল। আমাদেরকে এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য যুদ্ধ করতে হবে। এরপর মুক্তিযুদ্ধের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলল। আমরা আর বসে থাকলাম না। যাদের সাহস ছিল, দেশপ্রেম ছিল, তারা সেই সংগ্রামে যোগ দিল। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে বিস্তারিত তুলে ধরেন মেজর ডালিম। তিনি বলেন, খুবই স্পর্শকাতর প্রশ্ন। নিজের বাদ্য নিজে বাজানো যায় না। প্রথম কথা, ১৫ই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে। এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব, নাকি অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে?
এই বীর বিক্রম বলেন, যখন 7 দফা চুক্তি করে নজরুল ইসলাম ও তাজউদ্দিনকে পারমিশন দেয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার, 7টা ক্লজ পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন। এটা যে একটা দাসত্ব, আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব। মেজর ডালিম বলেন, শেখ মুজিবকে যখন ছাড়া হলো তখন তো তিনি কিছুই জানতেন না। দেশ স্বাধীন হয়েছে, মুক্তিফৌজ বলে কিছু ছিল, হাজার হাজার মানুষ দেশ ছেড়েছে, প্রাণ হারিয়েছে, সেসব কিছুই জানতেন না। তাকে যখন ছেড়ে দেয়া হলো, ইন্দিরা গান্ধীকে ফোন করে মুজিব বললেন, আমি দেশে ফিরে যাচ্ছি, যাওয়ার আগে আপনার সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানাতে চাই। তখন গান্ধী বললেন, আপনি ফোন না করলে আমিই আপনাকে ফোন করতাম, আপনি নয়াদিল্লি হয়ে ঢাকায় যাবেন। মুজিব সেটাই করলেন, লন্ডন হয়ে নয়াদিল্লি গেলেন। মুজিবের ক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, মুজিবকে দিয়ে রক্ষী বাহিনী তৈরি করল ভারত, বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে নামে মাত্র সেনাবাহিনী রাখবে। মুজিব কায়েম করলেন একদলীয় স্বৈরতান্ত্রিক, একনায়কতান্ত্রিক বাকশাল। তিনি চিন্তা করলেন নিজেকে আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন। এই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল। তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল যে, যেই মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল, এই মুজিব আমাদের চোখের মণি, আমাদের বাঁচাবে, সেই মুজিবের জন্য মানুষ আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল, আমাদের মুজিবের হাত থেকে বাঁচাও, আমরা মরে যাচ্ছি। মুজিবের হত্যাকাণ্ড সম্পর্কে মেজর ডালিম বলেন, মুজিব তো মারা যায়নি, মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলা না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষেরই। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল, তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল। তিনি বলেন, মুজিবের মৃত্যু ও বাকশাল পতনের খবর জানার পর শহর, বন্দর ও গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করল। যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল, তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15ই আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান। জাতীয় সঙ্গীত ইস্যুতে মেজর ডালিম বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি। শেখ মুজিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মেজর ডালিম বলেন, আমার বইতে পরিষ্কার লেখা আছে মুজিব পরিবারের সাথে আমার কি সম্পর্ক ছিল, সেটা ব্যক্তিগত বা পারিবারিক। আমরা কিন্তু তার সঙ্গে বিট্রে করিনি। আমাদের যখন চাকরি থেকে বের করে দিলেন, আমরা মেনে নিলাম। তিনি আবার নিজেই রাখলেন আমাকে আর নূরকে। শেখ মুজিবকে জাতির পিতা প্রসঙ্গে মেজর ডালিম বলেন, আমি একজন মুসলমান হিসাবে কাউকে জাতির পিতা, জাতির মাতা, জাতির ভাতিজা এগুলো আমি মানি না, এগুলো সঠিক বয়ান নয়। এ সময় মেজর ডালিমের স্ত্রীর অপহরণ প্রসঙ্গে ইলিয়াসের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা একটা মজার ঘটনা। আমার বইতে লেখা আছে যদিও। আমার এক খালাতো বোন, তার নাম পারভিনা, তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিন্নি কর্নেল অলিউল্লাহর সঙ্গে। দুই তরফে 2 থেকে 3 হাজারের মতো লোক ইনভাইট করা হলো। তখন আমার একমাত্র শালা, যার নাম বাপ্পি, সে ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়ত, ছুটিতে এসেছে দেশে। হি ওয়াজ অলসো প্রেজেন্ট ইন দি সিরিমনি। সবার দেখাশোনা করছি, বাপ্পি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা সেখানে। তখন লম্বা চুলের একটা ফ্যাশন ছিল। সে অন্যান্য গেস্টদের সঙ্গে বসেছিল। গাজী গোলাম মোস্তফার ছেলেরা ও সাঙ্গপাঙ্গরা পেছনের সিটে বসা। তাদের মধ্যে একটা ছেলে বাপ্পির চুল টান দিল পেছন দিক থেকে। বাপ্পি ভদ্র মানুষ, বিদেশে থাকে, বিদেশে বড় হয়েছে, সে কিছু বলে নাই। আবার ওরা চুল টান দিল। দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পেছনে তাকিয়ে দেখল যে একটা ছেলে। তারপর সে বলল, তুমি চুল টান দিয়েছ? বলল, হ্যাঁ। বাপ্পি বলল, কেন? বলল, আমরা দেখছিলাম এত সুন্দর চুল, এটা কি পরচুলা না আসল? আচ্ছা চিন্তা করো যে সে তখন ইউনিভার্সিটিতে পড়ে, আর এই পুচকে ছেলে তখন যে স্কুলেও পড়ে না, বা স্কুলে 6-7-এ পড়ে মনে হয়। তখন বাপ্পি বলে, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না, অন্য কোথাও গিয়ে বসো। ওরা বেরিয়ে চলে গেল। আমরা কিছুই জানি না। হঠাৎ দেখলাম রেডক্রসের 2টো মাইক্রোবাস আর একটা সবুজ রঙের গাড়ি। গাড়ি আগে ও পেছনে 2টি মাইক্রোবাস আসলো। 2টা মাইক্রোবাস থেকে প্রায় 8 জন সাদা পোশাক পরা লোক নামল, আর প্রথম গাড়ি থেকে নামল গাজী গোলাম মোস্তফা। উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন, মেজর ডালিম কোথায়? মেজর ডালিম কোথায়? বহুতবার বেড়েছে, আর সহ্য করা যায় না। আমি অবাক হয়ে গেলাম, এরকম চিৎকার করছে কে? একজন ছেলে আসলো, এসে বলল, আপনাকে খুঁজছে গাজী গোলাম মোস্তফা, চিৎকার করছে। তার সাথে আর 10 জন স্টেনগানধারী লোক আছে। মাইন্ড ইউ,
তখন কিন্তু আর্মি ওয়াজ ডেপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্মস। আমরাও সেই অপারেশনে যুক্ত ছিলাম। যাই হোক, আমি বাইরে আসলাম। আমি গোলাম মোস্তফার সামনাসামনি বারান্দাতে। বললাম, আমি মেজর ডালিম। আপনি আসুন, বেগম সাহেবা তো আছেন ভেতরে, আপনি আসুন, বরবধূকে দোয়া করে যান। তিনি বললেন, হারামজাদা বার বেড়েছে আর্মির, আজকে আমি উচিত শিক্ষা দেব। আমি দেখলাম আমার চারদিকে স্টেইন গান ঠেকালো প্রায় 4-5 জন মানুষ, আর 4-5 জন দাঁড়িয়ে। আমি বললাম, এটা কি? আমার স্কট আছে ওখানে প্রায় 4-5 জন, ওয়্যারলেস আছে, আই ক্যান কল এনিওয়ান এনিটাইম। একই অবস্থা, এরকম বিয়ের মধ্যে হুলস্থুল কাণ্ড। বললাম, দেখেন কি হয়েছে, ব্যাপার কি, আপনি এত উত্তেজিত কেন? বললেন, ওঠ। এই ওঠা একে মাইক্রোতে, আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইক্রোতে। বললাম, ব্যাপার কি? এটা তো একটা বিয়ে বাড়ি, একটা মেয়ের বিয়ে হচ্ছে, আর আপনি আমাকে বলছেন ওঠ। আমার কাপড় চোপড় ধরে টেনে 4-5 জন মিলে আমাকে উঠালো। খবর চলে গেল অন্দরমহলে। নিন্নি আর আমার শাশুড়ি, আমার খালা মানে কন্যার মা, উনি বেরিয়ে আসলেন। বললেন, কি ব্যাপার? তারা দেখেন যে আমাকে একরকম ঠেলাঠেলি করে উঠানো হচ্ছে মাইক্রোতে। আমি মাইক্রোতে উঠলাম। উঠে দেখি চুল্লু আর আলম নামে 2 জন, ওদেরকেও মারতে মারতে রক্ত বের করে ফেলেছে, মুখ দিয়ে রক্ত ঝরছে। আহত অবস্থায় তারাও মাইক্রোতে। তখন আমার খালাম্মা গাজীকে বললেন, গাজী সাহেব আপনি কি করছেন? আমার মেয়ের বিয়ে হচ্ছে। হয়েছে কি? বলে কি আমি ওদেরকে উচিত শিক্ষা দেব। তখন আমার স্ত্রী বলল, তাকে একা নিয়ে যেতে পারবেন না, আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান। ঠিক আছে চলো বলে ওরেও ধাক্কা দিয়ে উঠায় দিল মাইক্রোতে। তখন আমার খালা বললেন, গাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাব সঙ্গে। গাজী তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, তখন আওয়ামী লীগের সভাপতি নয়, হি ওয়াজ অলসো দি চেয়ারম্যান অব দ্য রেড ক্রস। মেজর ডালিম বলেন, তখন ঢাকা শহরে গাজী হল মুজিবের সবচেয়ে বড় লাঠিয়াল সর্দার। অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রসের চেয়ারম্যান হয় না, কিন্তু ওকে বানানো হয় যাতে লুটপাট ও রিলিফের মাল চুরি করতে সুবিধা হয়। যাই হোক, সেটা অন্য ব্যাপার। তারপর আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরিয়ে চললেন প্রথম ফার্মগেটের দিকে। ফার্মগেট দিয়ে ভেতরে ঢোকার পরে আমি দেখলাম যে, আরে সর্বনাশ, কোথায় যাচ্ছে, রক্ষীবাহিনী ক্যাম্পে নাকি? তখন চিন্তা করছি কি করি। তখন আমি গাজীকে বললাম, গাজী সাহেব আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি আমাদেরকে রেড ক্রসের মাইক্রোতে করে নিয়ে আসলেন। হাজার হাজার মানুষ যারা উপস্থিত ছিল তারা দেখল। আমাদের সঙ্গে যাই করেন আপনি কিন্তু পার পাবেন না। এটা শোনার পর গাজী ঘাবড়ে গেল। এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীর বিক্রম লেডিস ক্লাবে ফেরত আসছে। ওরা ঘটনা শুনেই ওখান থেকে সোজা চলে গেল ঢাকা ক্যান্টনমেন্টে। সেখানে বলল, বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করেছে। এই বিয়েতে কিন্তু জিয়াউর রহমান, শফিউর ও খালেদ মোশারফ সহ সবাই উপস্থিত ছিলেন। এই খবর পাওয়ার পর সিইও অব দ্য এমপি ইউনিট সবখানে জানিয়ে দিল। এরপর অফিসাররা যেভাবে সবাই ঢাকা শহরে বের হয়ে আসলো, তারা খুঁজতে লাগলো আমাদের অ্যাবডাক্টেড অফিসারের ওয়াইফ কোথায়। একদল অফিসারকে গাজীর বাড়িতে পাঠানো হলো। সেখানে যারা ছিল তাদের সবাইকে বন্দী করা হলো। মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ ও 2 লাখ নারীর সম্ভ্রম হারানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, এই 30 লাখ কথাটা জন্ম নিল কিভাবে সেটার ইতিহাস আমার বইয়ের মধ্যে লেখা আছে। মুজিব যখন লন্ডন ও ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবেন, তখন লন্ডনে উনি কয়েক ঘণ্টা যাত্রা বিরতি করেছিলেন। এগুলো অর্গানাইজড করেছিল পাকিস্তান সরকার। তখন তার সঙ্গে দেখা করতে যায় বিবিসির বাংলা বিভাগের হেড সিরাজ ভাই আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রেজাউল করিম। তিনি ফরেন মিনিস্ট্রি অফিসার, যার সাথে আমিও চাকরি করেছি কিছুদিন, জানাশোনা আছে। এটা সিরাজ ভাই আমাকে নিজেই বলেছেন। সিরাজ ভাইয়ের আমার একটা ঘনিষ্ঠতা ছিল আগে থেকেই। যখন আমি ছাত্রজীবনে ছিলাম তখন উনি বাংলা বিভাগের ইনচার্জ। এই দুজন মুজিবুর রহমানের কাছে যায়। ডেভিড ফ্রস্ট আসলেন মুজিবের ইন্টারভিউ নেয়ার জন্য। মুজিব তখন সিরাজ ভাই আর রেজাউল করিম সাহেবকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞাসা করছেন, সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে, নাকি আমাকে কোথাও নিয়ে মেরে ফেলার বন্দোবস্ত করা হচ্ছে? তখন সিরাজ ভাই বললেন, মুজিব ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনি যাচ্ছেন অ্যাজ আ প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ, কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা বলতে পারবো না। এটা আপনার সিদ্ধান্ত। তখন জিজ্ঞাসা করল, ক্ষয়ক্ষতি কত? বলল যে সবকিছু মিলে 3 লাখের মতো। সিরাজ ভাই পরে আমাকে বলছেন, আমি কোনোদিন ভাবতে পারি নাই যে মুজিব ভাই ইংরেজিতে ডেভিড ফ্রস্টের সঙ্গে কথা বলবেন, জানি তো বাংলাতেই বলবেন। যখন ইন্টারভিউটা নিতে আসলো, ডেভিড ফ্রস্ট আস্ক দিস কোশ্চেন, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য লস্ট অব লাইফস ইন দিস সো কল্ড ফ্রিডম? মুজিব বললেন 3 মিলিয়ন।
3 লাখকে বানিয়ে ফেললেন 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজা শুরু হইল তা চলতেই আছে। এভাবেই একটি জাতি দীর্ঘ 50 বছর ধরে মিথ্যা ইতিহাস জেনে আসছিল। প্রজন্মের পর প্রজন্ম এই মিথ্যা জেনেই বড় হয়েছে। কথায় বলে সত্য কোনো দিন চাপা থাকে না, একদিন না একদিন নিশ্চয় তা প্রকাশ পাবে। হাসিনারই বানানো চলচ্চিত্রের মতোই বলতে হয়, ডালিম, ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। শেখ মুজিবুর রহমানের 1972 থেকে 75 পর্যন্ত কার্যকলাপ সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানাকে জানো ফেসবুক পেজে লাইক ও ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানাকে জানো সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।